একটি সুতো দুটি মন নিয়মের বাঁধন হয়ে যাক একাকার বিনি সুতোর টান। তিনটের মধ্যে সবার প্রথমে যেটা থাকবে নাচ, কারণ ওটা আমার অক্সিজেন, আমার বেঁচে থাকার কারণ। আমি বলি তুমি আমার কাছে একটা বিশাল বড় কমপ্লিমেন্ট, তুমি আমাকে যেটা বললে যে রিলস লেডি সুপারস্টার, ও মাই গুডনেস, মানে এটা হিউজ কমপ্লিমেন্ট আমার কাছে। আর এটা শোনার পর আরও মনে হলো যে না, খিদেটা বেড়ে গেল যে আরও করতে হবে, ভালো কিছু কাজ দেখাতে হবে। টু ইনসিডেন্ট আমি এটা অ্যাকচুয়ালি ফাইনাল পোস্টারেই কিন্তু রিভিল করেছি। এটা চীনের হুয়াহুং প্রদেশের এরকম একটি জায়গায় একটা ছবি এসছিল নিউজ পেপারে, যেখানে দেখা যাচ্ছিল তার বাবা তার মেয়েকে কবরে নিয়ে শুয়ে আছে। 90s সময় বা তারও আগে কুমার শানু গান গাইছে, মনে চোখ বন্ধ করে মনে হচ্ছে শাহরুখ খান সেখানে অ্যাক্টিং করছে। সেটা এখন কোথাও কি একটু মিসিং লাগে। হ্যাঁ, যদি বলেন আমাদের ছবির মধ্যে কি আছে, ডেফিনেটলি আমি বলবো যে এটা একটি ইমোশনাল জার্নি রয়েছে। বাঙালি তো এইটাই চায়, বাঙালি কিন্তু কোনোদিনই থ্রিলার জনার, অ্যাকশন জনারের ছবি মানে তারা কিন্তু কোনোদিনই এক্সপেক্ট করে না। দায়িত্ব এসে তো ঘাড়ে চাপে, প্রত্যেকজনের দায়িত্ব একটা একটা করে। তো সেক্ষেত্রে সামলানোটা খুবই চাপ। কখনো নিজেকে মায়ের মতো করে সামলাতে হয়, কখনো দিদির মতো করে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি 6 বালিগঞ্জ প্লেস রেস্তোরাঁর সোদপুর শাখাতে। অসাধারণ তার অন্দরসজ্জা। মুক্তি পেতে চলেছে পরিচালক সত্যজিৎ দাসের ছবি বিনি সুতোর টান। আর এই ছবির ফুড এবং হসপিটালিটি পার্টনার 6 বালিগঞ্জ প্লেস। দে এন্টারটেনমেন্ট প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন রাকেশ দে, বোধিসত্ত্ব মজুমদার, আয়েশা ভট্টাচার্য, জিয়া মুখোপাধ্যায়, পায়েল মুখোপাধ্যায় প্রমুখ। দে এন্টারটেনমেন্ট প্রযোজিত এই ছবিটি মোট 36টি দেশীয় এবং বিদেশে ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে 152টির বেশি বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে। আজ আমরা বিনি সুতোর টানের টিমের সঙ্গে জমিয়ে আড্ডা মারব। আপনারাও আমার সঙ্গে থাকুন। আয়েশা, তোমার এই ছবিতে চরিত্রের নাম হলো নেহা। নেহা হলো বিনির বাবার একজন অফিসের সহকর্মী। তা সহকর্মী যদি দেখা যায় তিনি কোনো ক্রাইসিসে পড়েছেন, তখন আরেকজন সহকর্মী সে যদি মানবিক হন তাহলে তার পাশে দাঁড়িয়ে যান। এখানে তোমার চরিত্রটা ঠিক কীরকম? নেহা যেভাবে মানে বিনির কেয়ার করে, পুরো একটা সেকেন্ড মাদারের মতন। কিন্তু সে এই নয় যে তার গার্লফ্রেন্ড, সেটাও নয়, বা এমনও নয় যে একটা কোনো মানে তার সাথে কোনো অন্যরকম সম্পর্ক আছে। একটা পুরো জেনুইন বন্ধু হিসাবে পাশে দাঁড়িয়েছে, বন্ধু হিসাবে বাচ্চাটাকে কেয়ার করা, বন্ধু হিসাবে তাকে ভালোবাসা, আদর করা। ইভেন তার বিপদের টাইমেও তার পাশে দাঁড়িয়েছে, যখন তার চাকরি চলে যায় এভরিডে খোঁজ নেওয়া যে নীল ঠিক আছে কি না। তো এই রকমভাবে যে সাপোর্ট করা, তো এটা তো ভীষণভাবে একটা বন্ধুত্বের ভীষণ একটা কী বলবো, একটা খুব সুইট মোমেন্ট ক্রিয়েট হয়েছে। আয়েশা, তুমি তো বহু বছর ধরে অভিনয় করছো, ফলে তোমাদের কলিগের মধ্যে এরকম কোনো সমস্যা হয়েছিল যেখানে তোমাকে কোনো সক্রিয় ভূমিকা পালন করতে হয়েছে? তার যখন সে একটা ক্রাইসিসের মধ্যে যাচ্ছে, তুমি বন্ধুর মতো তার পাশে দাঁড়িয়েছো। বাস্তবিক কোনো অভিজ্ঞতা তোমার এরকম আছে? আমাকে কোনোদিনও কারোর পাশে দাঁড়ানোর মতো এরকম সিচুয়েশন সত্যি বলতে হয়নি, কিন্তু আমার পাশে দাঁড়িয়েছে এরকম সিচুয়েশন হয়েছে যে কাজের জায়গায় হয়েছে প্রবলেম। আমার খুব কাছের বন্ধু কো অ্যাক্টর ছিল, তো আমার পাশে এসে দাঁড়িয়েছে, একদম এভাবেই দাঁড়িয়েছে। ইভেন এমনও হয়েছে যে আমার খুব শরীর খারাপ হয়েছে, সে তার বাড়ি নিয়ে চলে গেছে কেয়ার করার জন্য। তো হ্যাঁ, এরকমভাবে আমি অন্তত পেয়েছি। আমার সে সুযোগটা আসেনি, সে সৌভাগ্য আমার হয়নি, পেলে অবভিয়াসলি আমিও খুব খুশি হব। নেহা চরিত্রের মধ্যে যেটুকু তুমি এইমাত্র আমাকে ব্রিফ করলে, তার মধ্যে একটা গভীরতা রয়েছে। পুরো ছবিটার জার্নিটা তোমার কাছে কীরকম ছিল?
জার্নিটা ভীষণই স্পেশাল ছিল। প্রথমত হচ্ছে মানে শুরু থেকে একটু বলি। এটা হচ্ছে আমার মানে বিনি সুতোর টান হিসেব মতন সত্যদার সাথে আমার সেকেন্ড প্রজেক্ট। তার আগে আর একটা প্রজেক্ট করেছি। অ্যান্ড আমি খুব ব্লেসড যে সত্যদা আমাকে এমন একটা চরিত্রের জন্য ভেবেছে। যখন আমাকে গল্পটা পাঠানো হয়, আমি গল্পটা পড়েই খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম যে এত সেন্সিটিভ একটা স্টোরি, আর ক্যারেক্টারটাও ভীষণই একটা মানে মেয়েটাকে দেখাচ্ছে বাইরে থেকে খুব স্ট্রং বাট ভেতর থেকে খুব একটা ইমোশনাল। তো এবারে শ্যুটের জার্নিটা বলে অবভিয়াসলি এক্সাইটমেন্ট, কারণ আবার সত্যদার সাথে আমার সেকেন্ড কাজ হচ্ছে, অনেকের সাথে দেখা হবে। আমার এক্সপিরিয়েন্স ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে আমি পুরো কলকাতা শহর ঘুরেছি, কারণ এত জায়গায় গিয়ে এটা শ্যুট হয়েছে, তো অনেক জায়গা তো ঘোরা আমার হয়েছে। প্লাস আর মানে এই যে চরিত্রটা ফুটিয়ে তোলা সেটার একটা এক্সপিরিয়েন্স আছে। তারপর যে জিয়া মানে যে আমাদের বিনি হয়েছে, ও এত ছোট, ওর সাথে কাজের একটা মিষ্টি মুহূর্তগুলো তৈরি হয়েছে। অল ওভার এক্সপিরিয়েন্স ভীষণই ভালো, এবং নতুন টিমের সাথে কাজ করলে তো একটা নতুন মেমোরিজও ক্রিয়েট হয়। তো আমি সত্যি খুব ব্লেসড যে আমাকে এত ভালো একটা ছবিতে আমাকে এরকম একটা ভালো চরিত্র দেওয়ার জন্যে। তুমি এইমাত্র বললে যে ফ্লোরে শুটিংয়ের আড়ালে কি ফ্লোরে বেশ একটা মজাই হতো এবং বকাঝকাও হতো, তুমি উল্টে রাকেশ দেখে বকাবকি করতে। কিন্তু তোমাদের যে পরিচালক যিনি সত্যজিৎ, ওনাকে সবসময় দেখি খুব গম্ভীর, সেটাও কি উনি তাই থাকতেন? মানে আমিও যখন জীবনে প্রথম সত্যজিৎদাকে দেখেছিলাম, প্রথমত মানুষটা এতটাই মানে কথা কম বলার, আমি এতটাই বেশি কথা বলি। তো আমি প্রথম যখন দেখেছি সত্যজিৎদাকে, প্রথমে জানতাম না উনি কে, তারপর একজন পরিচয় করালেন যে উনি ডিরেক্টর। আমি তো দেখা মাত্র আরে স্যার আমায় কাজ দেবেন, হ্যাঁ মানে এরকম বলে উঠেছিলাম লিটারালি। তো এবারে যখন সত্যদার সাথে কাজ হলো, আমি সত্যি সারাদিন অবাক হয়ে গেলাম। একটা মানুষ হাসে না, একটা মানুষ কোনো কথা বলে না, ডিরেক্টর আমরা পুরো এরকম, এবং কাটও বলে না। সব থেকে শর্ট দিয়ে আমরা তাকিয়ে আছি, কাট বলবে না, ও হ্যাঁ কাট কাট কাট, মানে কথা এতই কম বলে কাট বলতে পর্যন্ত ভুলে যায়। কিন্তু মানুষটা এত সুইট, এত হাম্বল, মানে আমি প্রচণ্ড টর্চার করি, ফোন করে হোক কাজের জায়গাতে হোক মারাত্মকভাবে টর্চার করি। মানে নামেই ডিরেক্টর, মানে ঠিক মানে দাদা ভাই বোন যেরকম হয় খুনসুটি ওই রকমই খুব টর্চার করি। বাট হি ইজ সো সুইট, হি ইজ সো হাম্বল। সামনেও বলবো পেছনেও বলবো, কারণ ক্যামেরা পেছনে দাঁড়িয়ে আছে তো ডিরেক্টর, সামনেও বলবো পেছনেও, সত্যি কথাই বলবো খুব ভালো। আর সব থেকে বড় কথা, আমাকে না ফুল ফ্রিডম দেয় কাজ করার, আমাকে কোনোদিন কোনো বাধা দেয় না। মানে সিনটা দিলেও বলে আয়শা তুমি তোমার মতন করে করো। ইভেন আমিও ধরো আমার যদি কিছু মনে হচ্ছে যে না একটু বোধহয় এটা হলে ভালো হয় সত্যদা, আমাকে সেই জায়গাটাও দেওয়া হয় যে হ্যাঁ তুমি বলো, ঠিক আছে আয়শা যেটা বলছে এভাবে করো। কিন্তু একটাই সবারই অভিযোগ, মানুষটা কথা কেন বলে না, আমি এটা তো বুঝতে পারি না সত্যি কথা। এটার জন্য আমি খুব চেষ্টা করি আপ্রাণ। আমি এই চেষ্টাটা আমি যেদিন আমি সফল হব সেদিন বুঝবো যে হ্যাঁ আমি কিছু করে দেখাতে পেরেছি। বিনির বাবার চরিত্রে অভিনয় করেছেন রাকেশ দে, তার সাথে তোমার অভিনয় করার অভিজ্ঞতাটা কেমন? ভীষণই ভালো। প্রথমত হচ্ছে মানুষ হিসাবে উনি এতটাই ভালো, মানে সেটা নিয়ে তো কোনো কথা হবে না। আর অভিনয়ের টাইমে মোমেন্টস বরং খুব মজার, কারণ উনি বেশিরভাগ অফ স্ক্রিন হচ্ছে বকা খেতেন যে এভাবে পাঠটা কেন করছো না, মানে সত্যতাও পর্যন্ত বলতো যে আয়শার কথাটা শোনো, আয়শার কথাটা শোনো, মানে এরকম ব্যাপার হতো। বাট উনি এতটাই সুইট আর এতটাই উনি হাম্বল, মানে আমার থেকে উনি মানে এজ ওয়াইজও অনেকটাই উনি সিনিয়র, বাট স্টিল আমি যে ওইভাবে ওনাকে বকতাম, শাসন করতাম, উনি কিন্তু খুব সুন্দরভাবে বাধ্য বাচ্চার মতন আমার কথাগুলো শুনতেন। তো আমার সিরিয়াসলি ভীষণই ওনার সাথে কাজ করে খুব মানে সুইট মোমেন্টস ক্রিয়েট হয়েছে। এবং অ্যাজ অ্যান অ্যাক্টরও উনি ভীষণই ডেডিকেটেড, কারণ আমি দেখতে পেতাম উনি কীভাবে চেষ্টা করছেন যাতে সিনটা আরও ভালো হয়ে ওঠে। আবার মানুষ হিসেবেও মানুষটি ভীষণই ভালো। আয়শা, তুমি তো খুব ছোটবেলা থেকে নাচ শিখেছো, মায়ের কাছে তোমার প্রথম তালিম নেওয়া, তারপরে পাড়ার নাটকে অভিনয় প্রথম করা, তারপরে তুমি সিরিয়াল সিনেমায় অভিনয় করেছো। পাশাপাশি যারা সোশ্যাল মিডিয়া এই সময় ভীষণভাবে অ্যাক্টিভ, তোমাকে সবাই চেনে এবং তুমি যে সুন্দর সুন্দর রিলসগুলো করো সেটা ভীষণ উপভোগ্য। তোমাকে মানে অনেকেই বলে রিলস লেডি সুপারস্টার। তা তুমি কোনটা বেশি এনজয় করো, নাচ, অভিনয়, না এই যে রিলসগুলো করো? প্রশ্নটা খুবই সুন্দর একটা প্রশ্ন।
অবভিয়াসলি এই তিনটের মধ্যে সবার প্রথমে যেটা থাকবে নাচ, কারণ ওটা আমার অক্সিজেন, আমার বেঁচে থাকার কারণ আমি বলি। আর এনজয়ের মধ্যে যেটা এখন অবভিয়াসলি আমি এটাকে যেটাকে তুমি আমার কাছে একটা বিশাল বড় কমপ্লিমেন্ট, তুমি আমাকে যেটা বললে যে রিলস লেডি সুপারস্টার, ও মাই গুডনেস, মানে এটা হিউজ কমপ্লিমেন্ট আমার কাছে। আর এটা শোনার পর আরও মনে হলো যে না, খিদেটা বেড়ে গেল, যে আরও করতে হবে, ভালো কিছু কাজ দেখাতে হবে। হ্যাঁ, এনজয় তো করি, কারণ এটার মধ্যে একটা অন্যরকম এনজয়মেন্ট আছে। দেখো, অভিনেত্রী হিসেবে আমি যে কাজটা করি ওখানে কি হয়, আমার ওপরে অনেকে থাকে, লাইক ডিরেক্টরের কথা আছে, প্রডিউসারের কথা আছে, আরও অনেক আমার সিনিয়র যারা, তাদের কথা অনুযায়ী কাজ করতে হয়। স্বাধীনতা অবশ্যই থাকে, বাট স্টিল আমাকে একটা স্ক্রিপ্ট দেওয়া হয়, সেই স্ক্রিপ্ট অনুযায়ী আমাকে অভিনয়টা করতে হয়। কিন্তু রিলসের কাজে কি হয়, আমার যেটাই থাকে সমস্তটা আমার নিজের ক্রিয়েশন থাকে, আমি নিজের ইচ্ছে মতন করে কাজটা করতে পারি। ওখানে আমাকে কেউ বকার জায়গাতেও থাকে না, বা আমাকে কেউ শাসনও করবে না, বা আমার ভুলটাও কেউ এখানে বলে না। তো সম্পূর্ণটাই ওটা আমার নিজের হাতে থাকে। তো ওটাকে আমি অন্যরকমভাবে এনজয় করি, যে আমি নিজের স্বাধীনভাবে নিজের মতন করে কাজ করছি, নিজের ট্যালেন্টটাকে নিজের চেষ্টায় অডিয়েন্সের সামনে তুলে ধরছি। তো যখন সত্যি আমার ভিডিওগুলোতে সেরকম ভিউজ আসে, বা সেরকম লাইকস আসে, বা সেরকম ফিডব্যাক যখন পাই, বা রাস্তাতেও যখন মানুষেরা কমপ্লিমেন্ট দেয়, ওই ওই ফিডব্যাকটা না আমার কাছে একটা অন্যরকম কাজ করে, যে এটা আমার নিজের ক্রিয়েশন, নিজের চেষ্টায়, নিজের কোনো করা কাজে আমার সেই ফিডব্যাক আসছে, সেই কমেন্টটা আসছে। তো এটা আমার কাছে সত্যি একটা উপরি পাওনা। হ্যাঁ, চেষ্টা করি মানুষদের মুখে হাসি ফুটিয়ে তোলা, কারণ আমার মনে হয় যে কমেডি অ্যাক্টগুলো করা সব থেকে কঠিন, লোককে হাসানো হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। কাঁদানো খুব সহজ, আর এমনি নর্মাল সিনস তো খুবই সহজ, কিন্তু হাসানো যে কতটা কঠিন, যবে থেকে নিজে কমেডি কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করছি তবে থেকে বুঝতে পেরেছি। বাট এই যে তোমরা এই ধরনের কমপ্লিমেন্টসগুলো দাও, বা অডিয়েন্সরা পছন্দ করে বলেই আজকে এগোতে পারছি, এবং চেষ্টায় থাকো যে আগামী দিনে আরও ভালো ভালো করে কাজ করার। থ্যাংক ইউ সো মাচ। বিনি সুতোর টান এই ছবি তো ফিল্ম ফেস্টিভ্যালে বুমিং একটি ছবি। এতগুলো পুরস্কার, 152টা পুরস্কার বিভিন্ন ক্যাটাগরিতে, এবং 36টা ফিল্ম ফেস্টিভ্যালে গেছে দেশে এবং বিদেশে। একজন অভিনেত্রী হিসেবে তুমি কি মনে করছো যে ছবিটার মধ্যে কি এমন আছে যে দর্শক সমালোচকেরা এত সাদরে ছবিটা গ্রহণ করেছে, এবং সিনেমা হলে যে মুক্তি পাবে সেটা কতটা তোমার মনে হচ্ছে যে সাকসেসফুল হবে, দর্শকরা, সাধারণ মানুষ, আম জনতা তারা কতটা গ্রহণ করবে? অবভিয়াসলি আমি তো বলবো যে আমি খুব ওভারওয়েলমড, যে আমি এরকম একটা বড় মাপের ছবিতে আমি অভিনয় করার সুযোগ পেয়েছি, যে এত জায়গায় পুরস্কৃত হয়েছে, এত জায়গায় সম্মানিত হয়েছে, এত নামি বড় ফেস্টিভ্যালসে ছবিটি চলেছে, এবং শুধু ছবিটি চলে সেখানে আমার মুখও প্রচার হয়েছে। তো এর জন্য তো অবভিয়াসলি আমি ব্লেসড মনে করব যে এই সুযোগটা যে পেয়েছি, মানে, এবং এটার জন্য থ্যাঙ্কস টু মাই ডিরেক্টর সত্যজিৎ দাস। আর ছবিটি দেখার দিন আমি এটুকু মানুষকে বলতে পারি যে টিস্যু পেপার সঙ্গে নিয়ে ঢুকতে হবে, কারণ ছবিটি শুরু হবে যতটা মিষ্টতা নিয়ে, শেষের টাইমে ততটাই একটা আক্ষেপ, একটু কষ্ট থাকবেই থাকবে। কেন থাকবে সেটার জন্য হলে যেতে হবে, আগামী দিনগুলোতেও যেতে হবে, যাতে সবাই বুঝতে পারে যে কেন এই সিনেমাটি এত জায়গায় অ্যাওয়ার্ড পেয়েছে, এত জায়গায় সম্মানিত হয়েছে। তো আমি সত্যি খুব খুশি যে এত একটা সেন্সিটিভ স্টোরিতে অভিনয় করতে পেরে, এবং আশা করব দর্শক বন্ধুরাও খুশি হবে। থ্যাংক ইউ আয়েশা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমার পরবর্তী ছবিগুলো যেন প্রচুর সাড়া ফেলে, দর্শকদের মন তুমি জয় করতে পারো, এবং স্থায়ীভাবে তুমি দর্শকদের মনে বিরাজ করো, সেটাই চাইব। থ্যাংক ইউ সো মাচ। আর আমিও চেষ্টায় থাকবো যে দর্শক বন্ধুদেরকে আগামী দিনে আরও ভালো ভালো কাজ উপহার দেওয়ার। আর সবার কাছে রিকোয়েস্ট রইল, আমরা খুব কষ্ট করে এই মুভিটি বানিয়েছি, সবের কাজের পেছনেই তো কষ্ট থাকে, বলে কষ্ট করলে কেষ্ট মেলে। তো আশায় থাকবো সে কেষ্টটা আপনারা আমাদেরকে দেবেন, সবাই হলে গিয়ে দেখবেন, রিভিউ দেবেন, পার্সোনালি আমাকে জানাবেন, আমি ডেফিনেটলি আপনাদের রিভিউ শেয়ার করব। আর আমারও তোমার সাথে দেখা হয়ে কথা বলে খুব ভালো লাগলো, তোমারও আগামী দিনগুলো খুব ভালো কাটুক। আর প্লিজ সবাই বিনি সুতোর টান দেখবে। থ্যাংক ইউ। একটি সুতো দুটি মন নিয়মের বাঁধন হয়ে যাক একাকার, বিনি সুতোর টান, বিনি সুতোর টান, এভাবে হয়ে যাক
আমাদের গান। এই ছবিতে দুটি গান তুমি গেয়েছো অমিত মিত্রের সুরে। তা একজন গায়ক হিসেবে তোমার কাছে আমার প্রথম প্রশ্ন, যে যে দুটি গান ছবিতে এসেছে এটা কি সিচুয়েশনাল ভিত্তিক? হ্যাঁ, অবশ্যই সিচুয়েশন ভিত্তিক, কারণ একটা সিচুয়েশনের উপরই একটা গান দাঁড়িয়ে থাকে। এবং এখনকার দিনে যেটা হয়ে থাকে আর কি, যে সিচুয়েশনটা ডিমান্ড করছে না, কিন্তু গান গাওয়াতেই হবে বা গান গাইতেই হবে, এরকম করে গান হয়। তো আমাদের মনে হয় যে শুধু আমার দুটো গান বলে নয়, এই সিনেমাতে যে কটা গান রয়েছে সব কটাই খুব সিচুয়েশন ভিত্তিক, মানে সিচুয়েশনকে কেন্দ্র করে গানগুলো তৈরি। আমার মনে হয় আমার গানগুলো অবশ্যই সিচুয়েশন ভিত্তিকই। ছবিতে একটা গানের দৃশ্য অনেকটাই সেই গায়ক বা গায়িকার কণ্ঠ, সুর এবং তার গায়কের উপর নির্ভর করে দর্শকের মন ছোঁয়। অনেক সময় আমরা দেখি যে কোনো দৃশ্যে এমন গান প্রয়োগ করা হয়েছে যেটা ছবিতে না থাকলেও চলতো বা দৃশ্যে না থাকলেও চলতো, কিংবা কণ্ঠটা ঠিক দৃশ্যের সাথে ম্যাচ করছে না। তুমি এ ব্যাপারে কি বলবে একজন গায়ক হিসেবে? অবশ্যই কণ্ঠটা খুব ম্যাটার করে। প্লেব্যাক সিঙ্গিং মানে হচ্ছে নেপথ্যে, মানে নেপথ্য গায়ক। তো যখন ব্যাকগ্রাউন্ড থেকে আমার গানটা আসছে, আমাদের গায়কদেরকে মাইক্রোফোনের মানে সামনে দাঁড়িয়ে নায়ক হতে হয়, নায়িকা হতে হয়, মানে যারা ফিমেল ভোকালিস্ট হয়। তো এটা খুব ম্যাটার করে, যেটা আমরা দেখেছি যে 90s সময় বা তারও আগে কুমার শানু গান গাইছে, মনে চোখ বন্ধ করে মনে হচ্ছে শাহরুখ খান সেখানে অ্যাক্টিং করছে। সেটা এখন কোথাও গিয়ে একটু মিসিং লাগে, বিকজ তখনকার স্টোরি লাইন আপ একরকম ছিল, এখনকার ছবির স্টোরি লাইন আপ একরকম হয়। এখন অনেক বেশি বাস্তব ভিত্তিক আমাদের ছবিগুলো হয়ে থাকে। সেখানে হয়তো দেখতে পাই যে ছবিতে কোনো নায়ক নেই। এখন যখন কোনো নতুন ছবি দেখে এসে বাবাকে বলি, বাবা আজকে এই ছবিটা দেখে এলাম, বাবা বলে নায়ক কে ছিল, নায়িকা কে ছিল। মানে তাদের মতে সেইটাই, যে নায়ক নায়িকাই থাকবে ছবিতে। তো দেখা যাচ্ছে যে না, নায়ক নায়িকার কোনো মানে ব্যাপারই থাকে না। অনেক সময় দেখা যাচ্ছে যে একটা কেন্দ্রীয় চরিত্রই মুখ্য চরিত্র হচ্ছে এবং সেই নায়কের চরিত্র মানে সেখানে প্লে করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে গানটাকে ফোটানো একটা চ্যালেঞ্জিং বিষয় আমাদের ক্ষেত্রে হয়ে দাঁড়ায়। এবং সেই অনুযায়ী যে ডিরেক্ট করছে সিনেমা, কারণ ডিরেক্টর হচ্ছে একটা সিনেমার ওভারঅল হেড, একদম হেড মনিটর, সেই জায়গায় দাঁড়িয়ে তার উপর খুব চাপ পড়ে যে এই সিচুয়েশনে আমি এই ভোকালটাকে ঢোকাবো কী করে, বা এই ভোকালটাকে আমি এখানে ইউজ করবো কী করে। বাট আমার মনে হয় যে আমাদের বিনিশুত টানে আমি দেখেছি, তো মনে হয়েছে না যে মিউজিক নিয়ে কোনো রকম কোনো সংশয় নেই। সব কটা গান কণ্ঠ সিচুয়েশন অনুযায়ী খুব সুন্দর করে গেছে। মিতাস, তোমার কণ্ঠে তো একটা গান শুনলাম, ছবিতে যেহেতু দুটো গান আছে, যদি আরেকটি গানের মুখরাটা একটু শোনো, আমাদের পরিবেশটা, আড্ডাটা আরেকটু বেশি জমে যাবে। অবশ্যই শোনানোর চেষ্টা করছি। মন চেয়েছে তোকে, এই প্রেম চেয়েছে তোকে, মন চেয়েছে তোকে, এই প্রেম চেয়েছে তোকে, আজ মানে না কোনো মানা, প্রেম পেল সে ঠিকানা, প্রেম সমুদ্রে। আজ মানে না কোনো মানা, প্রেম পেল সে ঠিকানা, প্রেম সমুদ্রে। মন চেয়েছে তোকে, এই প্রেম চেয়েছে তোকে। আচ্ছা জিয়া, তুমি বিনিশুতোর টানে অভিনয় করেছ, তোমার চরিত্রের নাম বিনি। বিনি কেমন গো? খুব দুষ্টু? না, ভালো মেয়ে। ভালো মেয়ে? আচ্ছা। বিনি যখন বাবার সঙ্গে দুষ্টুমি করতো বা খেলাধুলো করতো, তখন কি তোমার নিজের বাবার কথা মনে পড়তো? নিজের বাবাকে কি খুব মিস করতে? হ্যাঁ, মিস করতাম। ছবিতে তো তোমার বাবা অভিনয় করেছেন রাকেশ আঙ্কেল। তা রাকেশ আঙ্কেল কেমন? খুব বকাবকি করতো, না আদর করতো, না মজা করতো? কেমন করতো? না, মজা করতো। জিয়া, তুমি তো বিজ্ঞাপনে কাজ করেছো, ছবিতে অভিনয় করার আগে মডেলিং করেছো। যেদিন তুমি এই ছবির জন্য প্রথম শুটিংয়ে ক্যামেরা ফেস করেছিলে, তোমার ভয় করেছিল? না, আমি আগেও তো ক্যামেরা ফেস করেছি, আমার ভয় লাগেনি। তুমি যে সিনেমায় অভিনয় করেছো, তোমার বন্ধুরা জানে? হ্যাঁ, আমার অনেক বন্ধু জানে। তুমি বড় হয়ে অভিনয় করবে নাকি অন্য কিছু করবে? হ্যাঁ, আমি অভিনয় করব,
কিন্তু আমি ডাক্তারও হব আর্মির। বিনি সুতোর টান সিনেমা হলে মুক্তি পাবে। তুমি তোমার বন্ধুদের নিমন্ত্রণ করেছো ছবিটা দেখার জন্য, প্রিমিয়ারে আসার জন্য? হ্যাঁ, আমি অনেক বন্ধুদের নেমন্তন্ন করেছি, অনেকজনকে নেমন্তন্ন করেছি, আমার অনেক বন্ধুদের বলেছি। জিয়া, তুমি কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 3-তে পড়ি মহাদেবী বিল্লা শিশু বিহার স্কুলে। ফ্লোরে তোমাদের সিনেমার যে পরিচালক সত্যজিৎ আঙ্কেল, তিনি তোমার সাথে মজা করতো না বকাবকি করতো, না উনি খুব রাগী? চকলেট কি দিত? না, একদমই বকাবকি করতো না, খুব মজা করতো। সত্যজিৎ, তোমাকে আমার প্রথম প্রশ্ন, যে তোমার পরিচালিত প্রথম ফিচার ছবি ছিল পেন্টিংস ইন দ্য ডার্ক, সেটি 2020 সালে মুক্তি পেয়েছিল। 2026-এ মুক্তি পেতে চলেছে তোমার দ্বিতীয় ফিচার ছবি বিনি সুতোর টান। Yes, এতটা সময় নিলে কেন? হ্যাঁ ম্যাম, এতটা সময় লাগার কারণ প্রথমত যদি আমি বলি যে আমার যে গল্পটি নিয়ে কাজ করার খুব ইচ্ছা ছিল, এই বিনি সুতোর টান ছবিটি আমার লেখা হয়েছিল প্রায় 2019 সালে, পেন্টিংস ইন দ্য ডার্কের সময়। কিন্তু আমি ভাবছিলাম যে ছবিটা যেরকম প্রসপেক্টিভে আমি ভাবছিলাম বাবা মেয়ের, সেই সময় দাঁড়িয়ে ছবির যে প্রসপেক্টিভ ছিল ইন্ডাস্ট্রিতে, তো আমার মনে হয়েছিল সেই সময় ছবিটা হয়তো করলে সেই রকম রেসপন্স আমরা নাও পেতে পারি। একটু দোমনা, মানে করোনার পিরিয়ড প্রায় চলে এসেছিলো, তো তারপর করোনা যাওয়ার পর আমার মনে হলো যে মেবি এই ছবিটা মানে সাধারণ মানুষ, এই যে করোনার টাইমটা 1-1.5 বছর যে মানুষের একটা বসে থাকার সময় গেছে, মানুষ তো ফার্স্ট্রেটেড হয়ে গেছে, তারপর অনেক রকম সম্পর্কে আমরা যে জড়িয়ে থাকি, সেই সম্পর্কগুলো ওই সময় অনেক এফেক্ট করেছে মানুষের মনে। তো আমার মনে হয়েছিল এইখান থেকেই যে করোনা যাওয়ার পর যে আমি কিভাবে কাজটা করতে পারি। কিন্তু আনফর্চুনেটলি আমার কাজটা করতে প্রায় আরও বেশি সময় লেগে গেল, আরও 3 বছর লেগে গেল। কারণ আমরা এটা তারপর প্রায় বেসিক্যালি আমরা 2025-এ শুটিং করেছি। 2025-এ করার পর এটা ফাইনালি আমরা ফেস্টিভ্যালে পাঠিয়েছি, যেমন ভিয়েতনামে আমাদের প্রিমিয়ার হয়েছে, তারপর মালয়েশিয়া, ভুটান, নেপাল, তারপরে ইন্ডিয়াতে বিভিন্ন জায়গা, মুম্বাই, দিল্লি, কলকাতাতে আমাদের গোল্ডেন ফক্স অ্যাওয়ার্ড, সব কিছুই আমরা মানে ভগবানের আশীর্বাদে আমরা প্রাপ্তি করেছি সেখানে। এবার আশা করি এবার বাকিটা এত সময় হয়তো লেগেছে, সেটা দর্শকের ভালোবাসায় হয়তো আমরা সেটা জয়ী হতে পারি। এই ছবির গল্প হলো বাবা এবং মেয়েকে কেন্দ্র করে। বাবা এবং মেয়ের সম্পর্ক নিঃস্বার্থ, নিঃশর্ত, এবং একটি মেয়ের কাছে তার বাবা হলো নিরাপদ আশ্রয়। ছবিতে সেটি কিভাবে এসেছে? ছবিতে বাবা এবং মেয়ের যে গল্প, সেটা আমরা দেখাচ্ছি একজন সাধারণ বাবা, যেটা আমরা সাধারণ জীবনেও দেখি, একজন সাধারণ বাবা তার মেয়ের জন্যে যথাসম্ভব করে, এবং তার জীবনে সব কিছু জুড়েই হয় তার মেয়ে বা তার ছেলে। তো সেই ভালোবাসাটাকেই আমরা বাস্তব জীবন থেকে নিয়ে আমরা সিনেমার পর্দাতে দেখিয়েছি। এবং এখানে বাবার যে এক অনবদ্য জার্নি, সেই জার্নিটাই হচ্ছে এই ছবির জন্য ইউএসপি। সেই জার্নিতে যেটা রয়েছে, সেখানে এক বাবা তার চাকরি হারিয়ে যায় তার, এবং চাকরি হারানোর পরে তার মেয়েকে কিভাবে সে মানুষ করে, এবং আরও একটি ঘটনা ঘটে, যেই ঘটনাটা আমি হয়তো এখানে রিভিল করব না, সেই ঘটনার মধ্যেই সিনেমা রয়েছে। এবং সিনেমাতে সেটা আমরা দেখতে পাবো যে তার বাবা সেই ঘটনার পরে তার মেয়ের জন্য কত দূর সে করতে পারে, সব কিছু হারিয়েও সে কীভাবে তার মেয়ের জন্য, তাকে বাঁচানোর জন্য, তাকে আগলে রাখার জন্য সে কী করতে পারে। একজন মেয়ের জীবনযুদ্ধে অনেক লড়াই থাকে এবং বাবা কিন্তু তাকে শক্তি যোগায়। এই ছবিতে সেটি কিভাবে দেখা যাবে, বা এরকম কোনো সিকোয়েন্স আছে কি না? হ্যাঁ ম্যাম, ছবিতে তো অবশ্যই এরকম দৃশ্য আছে, কিন্তু দৃশ্যটি এই মুহূর্তে আমি ভাঙতে চাই না। সিনেমাতে আগেও বললাম এটি ইউএসপি, যেই দৃশ্যটি রয়েছে সেখানে অবশ্যই তার বাবা তার মেয়েকে প্রচণ্ডভাবে শক্তি যোগায়,
অ্যাজ পার যেহেতু তার আমি বললাম একটা ছোট জায়গা যেহেতু বলেছি আমি যে তার কাজ চলে যায় এবং তারপর তার মেয়ের সাথে কি ঘটে সেই জায়গাটাই হয়তো আমি এখন উজ্জ্ব রাখছি, কিন্তু সেই উজ্জ্ব জায়গাটির মধ্যেই আমরা ছবির যে বলবো যে সমার্থক ব্যাপারটা বা সার্থক ব্যাপারটা সেইটা উঠে আসবে সেই জায়গা থেকে। এবং আমরা দেখতে পাবো বাস্তব জীবনে একজন বাবা তার মেয়ে বা ছেলের জন্য যেরকম তার জন্য আগলে রাখে বা কঠিন লড়াই করে, সেই লড়াই তার বাবারও এই ছবির মাধ্যমে আমরা দেখতে পাবো। তোমার এই ছবির পোস্টারে একটা জিনিস খেয়াল করলে দেখা যাচ্ছে ট্রু ইনসিডেন্ট, এমন কোনো ঘটনার দ্বারা অনুপ্রাণিত হয়ে কি তোমার ছবিটা করা? যদি সেটা হয়ে থাকে একটু যদি বলো। হ্যাঁ ম্যাম, এইটা অ্যাকচুয়ালি আমি প্রথমে ভেবেছিলাম যে উজ্জ্ব রাখবো, তারপর আমার মনে হলো যে ট্রু ইনসিডেন্ট, আমি এটা অ্যাকচুয়ালি ফাইনাল পোস্টারেই কিন্তু রিভিল করেছি এটা। তারপর আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল যে আমি হঠাৎ এই ইনসিডেন্টটা কোথা থেকে ভেবেছি। অ্যাকচুয়ালি প্রথমত এটা বাঙালি হিসাবে তো আমরা বাবা মেয়ের ভালোবাসা তো এরকম প্রচুর গল্প দেখেইছি, এবং এটা শুধু বাঙালি হিসাবে নয়, এটা সারা বিশ্বেই সব বাবা তার ছেলে মেয়ের জন্য সমানভাবেই তার ভালোবাসা থাকে। তো এরকমই একটা গল্প আমি কিছু নিউজ ইভেন্টস থেকে আমি কালেক্ট করি এবং রিসার্চ করি। তো এরকমই একটি ঘটনা যেখানে চীনের হুয়াহুং প্রদেশের এরকম একটি জায়গায় একটা ছবি এসছিল নিউজ পেপারে, যেখানে দেখা যাচ্ছিল তার বাবা তার মেয়েকে কবরে নিয়ে শুয়ে আছে, এবং সেই কবরের মধ্যে নিয়ে শুয়ে থাকার কারণ হচ্ছে তো এই মেয়ের একটি বিরল রোগ হয়, এবং সেই কারণে সে মেয়েটিকে হয়তো সে মারা যাবে, এবং সে মারা যাওয়ার যে যন্ত্রণা, তার বাবার সেই যন্ত্রণাটা তো সে আগেই বুঝতে পারে। তো সেই যন্ত্রণাটা সে তার মেয়ে যেন না পায়, সেই কারণে তার মেয়েকে একটি বাড়ির উঠোনের মধ্যে কবর খুঁড়ে সেইখানে তাকে সেই যন্ত্রণা না পাওয়ার জন্য তাকে নিয়ে শুয়ে খেলা করে, যেন সে মারা যাওয়ার পরও সেই তার মধ্যে সেই কষ্টটা না আসে। তো এই ঘটনাটা আমাকে প্রচণ্ডভাবে অনুপ্রাণিত করেছিল, এবং সেইখান থেকে আমার 2019 সালে ভাবনা বিনি সুতোর টান বলে একটি ছবি আমিও করব। তো কিন্তু বাংলার পার্সপেক্টিভে আমি দর্শকের জন্য জিনিসটা করব, এবং সেখান থেকেই আমার কাজটা করা। বিনি সুতোর টান দেশে এবং বিদেশে এবং 152টিরই বেশি বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে, দর্শকরা এই ছবিকে প্রশংসা করেছে। একজন পরিচালক হিসেবে কি মনে করছো, কি আছে ছবির ভেতরে? এত পুরস্কার প্রশংসা মানুষ এত সাদরে গ্রহণ করেছে কেন? হ্যাঁ ম্যাম, এটা আমাদের কাছে সবথেকে বড় প্রাপ্তি। সত্যি বলতে সবার কাছে মানে আগে আমরা চাইবো যে সব দর্শকের কাছে ধন্যবাদ যারা ফেস্টিভ্যালে ছবিটা দেখেছে, এবং ফেস্টিভ্যাল জুরি মেম্বারদের, ক্রুদের, যারা সত্যি প্রতিটা জায়গায় ছবিটাকে এত ভালোবেসেছে। আমরা জানতাম না ছবিটার মধ্যে যে আমরা এত ভালোবাসা পাবো, এটা আমি মন থেকে বলছি জেনুইনলি। এবং তারপর হ্যাঁ, যদি বলেন আমাদের ছবির মধ্যে কি আছে, ডেফিনেটলি আমি বলবো যে এটি একটি ইমোশনাল জার্নি রয়েছে, এবং এই জার্নিটাই কিন্তু হয়তো ফেস্টিভ্যাল যারা দর্শক, ফিল্ম ফেস্টিভ্যালে যারা শিক্ষিত এবং যারা সিনেমা নিয়ে চর্চা করে তাদের কাছে নিশ্চয়ই সেই জার্নিটা তাদের কাছে কোনো স্পেশাল মনে হয়েছে, এটা তো হয়তো তারাই বলতে পারবে। এবং আমাদেরকে সেই জায়গায় তারা ভালোবাসা দিয়েছেন, এবং সত্যি বলতে এই 152টা অ্যাওয়ার্ড আমার কাছে কোনো সময় মানে প্রাপ্তি ছিল না। আমি ভাবিনি যে এত অ্যাওয়ার্ড আমাদের ঘরে আসবে। তো কোনোভাবে এটা ভগবানের আশীর্বাদ যে আমরা 10টা-15টা ফিল্ম ফেস্টিভ্যালের পর অনেকটাই আরও কনফিডেন্স পেয়েছিলাম, আরও বড় বড় ফিল্ম ফেস্টিভ্যালে আমরা পাঠিয়েছি, এবং যে দেখলাম সবার এই ভালোবাসাটা আমরা পাচ্ছি। তারপর মনে হলো যে হ্যাঁ, হয়তো আমরা ছবিটা বানিয়ে 50% হয়তো সার্থক, আর 50% এই কারণে বলবো এখন বাকিটাই হচ্ছে আমাদের সাধারণ দর্শক যারা ছবি দেখতে ভালোবাসে, এবং তাদেরকে আমরা যেন সেই জায়গাটায় ভালোবাসা দিতে পারি, তারাও যেন রিলেট করতে পারে যে হ্যাঁ সত্যিই তো আমাদের বাড়ির বাচ্চা মেয়েদের জন্য আমরা এতটা করি, বা সেই বাচ্চাটাও যেন ভাবে যে হ্যাঁ আমার তো বাবা আমাকে ঠিক এরকমই ভালোবাসে। তো আশা করি এটাই আমরা যেন ভালোবাসা জিতে মানুষের মনে যেন আমরা পৌঁছে যেতে পারি। বাবা মেয়ের সম্পর্ক নিয়ে তো ইতিপূর্বে বহু ছবি হয়েছে, সেই দিক থেকে দাঁড়িয়ে তোমার ছবি কতটা আলাদা? হ্যাঁ, বাবা মেয়ের নিয়ে তো ছবি প্রচুর হয়েছে। ইদানিং যে ছবিটা আমি হয়তো নামও নেব, কারণ প্রজাপতি 2 আমাদের ঠিক আগেই রিলিজ করেছে দেবের ছবি, এবং দেবদার ছবি খুবই প্রশংসিত হয়েছে, অভিজিৎ সেন, দেবদা। তো
এবার আমার কাছে ওই ছবি নিয়ে খুব চ্যালেঞ্জিং। বেসিক্যালি আমিও ভাবছিলাম যে আমাদের সাথে প্রজাপতির হয়তো কোনো মিল আছে কিনা, বা সেখান থেকে দেখলাম যে অ্যাকচুয়ালি হয়তো প্রজাপতি 2 ছবিটি হয়তো বাবা মেয়ের একদিকে জার্নি রয়েছে, কিন্তু আসল ছবিটি আমরা হয়তো ভুলে গেছি। ওটা বাবা এবং তার ছেলের, মানে যেহেতু মিঠুনদা এবং দেবদার ছবি, তার বাবা এবং ছেলের সম্পর্কটাই ওখানে আসল প্রাধান্য পেয়েছে। সেকেন্ডারি হচ্ছে বাবা মেয়ের ছবি। সো এরকম তো হয়তো আরও ছবি হয়েছে, আমরা ইদানিং ছবি নিয়ে কথা বলছি। তো আমার মনে হয় ছবিটা খুব বেশি মানে ওই ছবির সাথে আমার ছবির মিল হয়তো নেই। সেখান থেকে আমি বলবো আমার ছবি যে জার্নি, হয়তো আমি বললাম যে সেক্ষেত্রে রিয়েল ইনসিডেন্ট যে ঘটনাটা বললাম, হয়তো সেই ইনসিডেন্টের কাছাকাছি হয়তো আমার কোনো গল্প রয়েছে, কিন্তু এটা আমি পুরোটা ভাঙবো না, যেহেতু বাঙালিয়ানায় গল্পটা রয়েছে। তো আশা করব সেই গল্পের সাথে আমার না মিল থাকায় দর্শকের কাছে এই গল্পটিই নতুনত্ব লাগবে। আমার মনে হয় না প্রজাপতি 2-র সাথে ছবিটির কোনো কম্পেয়ার করা উচিত। আমরা অ্যাজ পার ইন্ডিপেন্ডেন্ট ছবি, সেটা সবাই জানে। তো আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি এবং মানুষকে যাতে ভালোবাসা দিতে পারি ছবিটির মাধ্যমে, সেটাই আমাদের প্রয়াস। ইদানিং টলিউডে থ্রিলার এবং সম্পর্ক নিয়ে প্রচুর ছবি হচ্ছে এবং বেশিরভাগ ছবিও কিন্তু সাকসেসফুল হচ্ছে। তুমি এইমাত্র আমাকে প্রজাপতি 2 এর কথা বললে, তা সেই কারণেই কি তুমি সম্পর্ক নিয়ে গল্প করলে যে সহজে এটা মানুষের কাছে পৌঁছতে পারবে এবং আশা করা যায় দর্শকদের ছবি ভালো লাগবে? প্রথমত বলবো আমাদের ছবির সাথে, যেহেতু আগেও বললাম আমাদের ছবির সাথে প্রজাপতি 2 এর কোনো মিল নেই, কিন্তু সম্পর্কের গল্প, বাঙালিয়ানার গল্প, এটা কিন্তু আমি বলবো সম্পর্কের গল্প, এবং এটা সবার আগে বলবো একটা বাঙালিয়ানার ছোঁয়া থাকেই। আর বাংলায় কিন্তু সম্পর্কের গল্পই বরাবর প্রাধান্য পেয়ে এসছে। এখনও পর্যন্ত আমরা যে কটা ছবি দেখি প্রতি শুক্রবার করে রিলিজ হয়, তার মধ্যে কিন্তু 100টা ছবির মধ্যে 70টা 80টা ছবি সম্পর্কের গল্প নিয়েই হয়। ঠিক আছে, তো সেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া ছবি, ডিপ ফ্রিজও তাই ছিল। হয়তো আমাদের গল্প সম্পর্ক নিয়ে হয়, কিন্তু সেটা বিভিন্ন পার্সপেক্টিভে, বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা করে থাকি। এবং বাঙালি তো এইটাই চায়। বাঙালি কিন্তু কোনোদিনই থ্রিলার জনার, অ্যাকশন জনারের ছবি মানে তারা কিন্তু কোনোদিনই এক্সপেক্ট করেনি। হয়তো আমরা সময়ের সাথে সাথে আমরা বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন ইন্ডাস্ট্রির ঘরানাকে আমরাও হয়তো তুলে ধরছি, কারণ আমাদেরও সময়ের সাথে সাথে পথ চলতে হবে। তো অবশ্যই সম্পর্কের গল্প ইম্পর্টেন্ট। শুধু সম্পর্কের গল্প কেন, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন, যেমন থ্রিলারের কথা উঠছে, থ্রিলার হোক, বিভিন্ন বায়োগ্রাফি হোক, রিলেশনশিপের যে কোনো ড্রামা হোক, মানে সব ধরনের গল্পই আমার মনে হয় ইন্ডাস্ট্রির জন্য খুব ইম্পর্টেন্ট। সেখান থেকে যেটাই বললাম, আমাদের প্রজাপতি 2 এর আগেই আমাদের অনেক শুটিং হয়েছে। হয়তো আমরা ফেস্টিভ্যালের জন্য এতটা হোল্ড করেছি এবং তাই জন্য হয়তো সময় লাগছে। আশা করব সেই আগেও সম্পর্কের গল্প যেটা মানুষ ভালোবেসেছে, এখনও সেইভাবেই ভালোবাসা দেবে, এবং বাকিটা তো আমাদের দর্শকের ওপর। তুমি তো এই ছবির এক্সিকিউটিভ প্রডিউসার। তা এক্সিকিউটিভ প্রডিউসার একটা ছবির জন্য কিন্তু তার বড় দায়িত্ব থাকে। যখন প্রডিউসারকে মানুষ পান না, তখন এক্সিকিউটিভ প্রডিউসারকে মানুষ, মানে তার সঙ্গে কথা বলা, যে কোনো সমস্যার তিনি সমাধান করেন, এমনকি ভালোটাও বলেন, মন্দও বলেন, প্রয়োজনে যদি কটু কথা সেটাও এক্সিকিউটিভ প্রডিউসারকেই শুনতে হয়। তা তোমার কী ধরনের অভিজ্ঞতা এই ছবিটার মাধ্যমে তুমি গেছো, বা তোমার এই কী ধরনের অভিজ্ঞতা হয়েছে? হ্যাঁ ম্যাম, অ্যাকচুয়ালি আমি পুরো দায়িত্বটা সামলেছি। যখন পায় না, যেটা বললেন, তখন আমাকে ধরা হয়। কেন, সেটা টাকার দিক থেকেই হোক, খাবারের দিক থেকেই হোক, বা টিমের যে কোনো কিছুই হোক, সেই প্রবলেমগুলো আমাকে সলভ করতে হয়। আর সেটা ডিরেক্টর বলুন, আর প্রডিউসার বলুন, আর্টিস্ট বলুন, সবটাই আমার উপরে মাথায় এসে দায়িত্বটা পড়ে। প্রথমত বলি, জম্পেশ করে গালও খেতে হয়। হ্যাঁ, মানে একদম জম্পেশ করে এই দিক থেকেও আমাকে বলা হয়, ওই দিক থেকেও বলা হয়, পুরো স্যান্ডউইচ মাঝখানে। মানে কিছু করার নেই। ভাবি তখন কেন আমি এই পদে আছি, এটা আমাকে সবসময় ভাবতে হয়। কখনো ভাবি দূর, এই পদটাই আমি ছেড়ে দেবো, আর আমার কি আর কোনো ডেজিগনেশন নেই এটা ছাড়া। তো পরে ভাবি যে সামলাবার তো কাউকে লাগবে, তো সেটাকে আমাকে মানে ধীর স্থিরভাবে মাথা ঠান্ডা রেখে, ঠিক আছে সবাইকে অ্যাডজাস্ট করে, ঠিক আছে যার যেটা দরকার, যেটা প্রয়োজন তাকে দিয়ে দাও। হ্যাঁ, আবার প্রডিউসারের দিক থেকেও আমাকে সামলাতে হয় যে ঠিক আছে টাকাটা এসে পৌঁছাচ্ছে না, তাদেরকে পেমেন্ট করতে পারছি না, কিছুদিন হয়তো লাগবে। তো সব মিলিয়ে অভিজ্ঞতাটা চরম একটা জায়গায়।
একজন মহিলা এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে বাড়তি দায়িত্ব কি মনে হয়েছে, বা কোনো চাপ বা কোনো প্রতিকূল সমস্যার সম্মুখীন কি তোমাকে হতে হয়েছে? হ্যাঁ, হতে হয়েছে। যেরকম মানে প্রত্যেকটা দায়িত্ব এসে তো ঘাড়ে চাপে, প্রত্যেকজনার দায়িত্ব একটা একটা করে ইন্ডিভিজুয়াল। তো যেমন আমি বললাম যে সবার প্রবলেমগুলো আসে, তো সেক্ষেত্রে সামলানোটা খুবই চাপ। কখনো নিজেকে মায়ের মতো করে সামলাতে হয়, কখনো দিদির মতো করে, কখনো মানে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে আমাকে সামলাতে হয়েছে। কখনো মানে ম্যানেজারের মতো করে, কখনো এক্সিকিউটিভের মতো করে, সব জায়গাটা একটা আলাদা আলাদা করে আমাকে ভূমিকা পালন করতে হয়েছে। এমনও গেছে যে কেয়ারটেকার সেই রকমও জায়গাটা আমাকে করতে হয়েছে। যেমন স্পট বয় যারা কাজ করছে তাদের কাছে গিয়েও আমাকে সামলাতে হয়েছে। অনেক সময় বলেছে হয়তো যে দিদি তুমি ওই রকম জায়গায় রয়েছো, অথচ তুমি আমাদের সাথে কেন চাটা দিচ্ছ। অনেকবার আমাকে শুনতে হয়েছে, অনেকজনা বলছে তোমাকে মনে হচ্ছে যেন তুমি চা নিয়ে যাওয়ার মতো করে লাগছে আমার, এরকম। তো আমাকে এটা মাইন্ডে রাখলে হবে না তখন, কারণ একটা মানুষ খেতে পাচ্ছে না, সেই সময় একটু লাগবে গলাটা ভেজানোর জন্য। আমি যদি ওইটুকুন টাইমে পাচ্ছে না, আমি যদি না এগিয়ে দিই, তাহলে পরের নেক্সট কাজটা এগুবে না, সেখানটায় আটকে যাবে। তো সেই জায়গাটা দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, ভূমিকাটা পালন করতে আমার কোনো অসুবিধা নেই। সেটা যার যার মাইন্ড সে সেইভাবে বলবে, সেইভাবে নেবে, আমি আমার মতো করেই কাজটা করব।